ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। লাভ আর হেট, এভেলিনা তুর্য, পর্ব 37। প্রাপ্তবয়স্ক ও মুক্ত মনস্কদের জন্য গল্পটি উন্মুক্ত। মানুষ বলে চোখের মনি নাকি হৃদয়ের অবাধ্য দোভাষী মুখ যা লুকিয়ে রাখতে চায় তা নিঃসংকোচে বলে দেয়। কিন্তু ইউভানের ইস্পাত কঠিন ধূসর আঁখি পল্লব যেন এক প্রাচীন দুর্গের রুদ্ধ কপাট। রোজ শত চেষ্টা করেও কেন সেই চোখের ভাষা পাঠ করতে পারছে না? রোজ কি তবে বুঝতে পারছে না, নাকি ইউভান চায় না সে বুঝুক? ইভান পৃষ্ঠে কতগুলো নির্ঘুম রজনী আর হাহাকার মাস অতিক্রম হয়ে গেল, অথচ রোজ আজও সেই মরীচিকারূপী পিঞ্জরের বন্দিনী। ধরেই নিয়েছিল হয়তো কখনো এই মোহমায়া কাটিয়ে এই বিষাক্ত সম্পর্কের জবনিকা ঘটবে, কিন্তু নিয়তি যেন তাকে আরও গভীর এক গোলক ধাঁধায় নিক্ষেপ করতে বদ্ধপরিকর। রোজ ইভানের হাত থেকে নেওয়া হুইস্কির গ্লাসে আরেকবার চুমুক বসিয়ে নাক কুচকাল। এত বিদঘুটের স্বাদ নাকি এই লোকটার তৃপ্তি মেটায়? এত জঘন্য খেতে? ইভান চুপ থাকতে দেখে রোজ একচিলতে বিষাক্ত হাসি হেসে ইভানের ধূসর আঁখি পল্লবের দিকে তাকালো। বোকা আসলে আমি না, আপনি। পৃথিবীর সবচেয়ে বড় বোকা পুরুষ হবেন আপনি। তার প্রমাণ আমিও আপনাকে দিয়ে যাব, তখন মিলিয়ে নেবেন। হ্যাঁ আচ্ছা, মাফিয়া, মিস্টার মাফিয়া, আপনি কি পিরিক ভিক্টোরি শব্দটার মানে জানেন? ওই যে বলে না, এমন এক জয় যা পরাজয়ের চেয়েও কয়েক গুণ ভয়ানক। যুদ্ধে জিতেও আপনি সব কিছু হারিয়ে ফেলবেন। ইভানের হাতে থাকা গ্লাসটায় রোজের লিপ গ্লস ঠোঁটের ছাপ স্পষ্ট হয়ে আছে। ইভান সেই রেখাংশে চুমুক দিয়ে পুরোটা গ্লাস খালি করে ফিসফিসালো। মৃত্যু ভয় নেই যার মাঝে, তাকে তুই জয় পরাজয়ের সমীকরণ শিখাচ্ছিস? রোজ অধর কামড়িয়ে তিক্ত হাসল। শুভ্র ভিক্টোরিয়ান গাউনের ঘের সামলে রোজ পিছু হেঁটে হলের মধ্যস্থলে পা রাখল। মেয়েটার তীব্র ব্যক্তিত্বের কিছুক্ষণের উপস্থিত প্রত্যেকটার দৃষ্টি যেন স্থবির হয়ে গেল। হায়া একবার এসে রোজকে ধরতে গিয়েও পা সরিয়ে পা থামিয়ে দিল। অত্যন্ত ধীরালয়ে রাজকীয় ভঙ্গিতে উপস্থিত সকলের মুখের ওপর দিয়ে নিজের দৃষ্টি ঘুরিয়ে বুলিয়ে নিল রোজ। কিন্তু ঠিক তখনই তার নজর গিয়ে স্থির হলো প্রোটোকল বোর্ডের ওপর। মেয়েটার পায়ের তলায় মসৃণ কার্পেট মেঝেটা যেন হঠাৎ এক প্রলয়ঙ্করী কম্পনে দুলে উঠল। এক পলক ইভানের দিকে তাকালো। রোজ তো নিজেকে কেবল এক দর্শকের ভূমিকায় পালন করতে এখানে উপস্থিত হয়েছিল, তাহলে এখানে তার নাম কেন? জাগর চোখের মণি দুটো অপলক চেয়ে রইল সেই বোর্ডের নিজের নামের পাশে আদ্রিয়ানের নাম দেখে। কোনো সম্পর্কের সমাপ্তি কি এতটাই বিদঘুটে হতে পারে? রোজ পুনরায় তার মাফিয়া স্বামীর দিকে তাকালো। লোকটার এত বড় ধৃষ্টতা হয় কি করে? নিজে যা খুশি তাই করুক, তাই বলে তাকে এমন তামাশার শিকার না বানালে হতো না? তবে রোজ পুনরায় উপস্থিত সকলের দৃষ্টিতে দৃষ্টি রেখে হেসে উড়িয়ে দিল সব শঙ্কার। রোজ বুঝলো এঙ্গেজমেন্ট পার্টিটা আরও সপ্তাহখানেক পর আজকে থেকে একটু টুকিটাকি প্রি প্ল্যান চলছে। রাজকীয়তা বলে কথা, বিরাট আয়োজন তো হবেই। মাফিয়াদের পার্টিতে নিশ্চয়ই মাফিয়ারাই উপস্থিত থাকে। চরম অস্বস্তির ছাপ রোজ আদ্রিয়ানের সন্নিকটে এসে দাঁড়ালো। রোজ একবার আর চোখে ইউভানের দিকে তাকালো। যখন দেখলো ইউভানের দৃষ্টি এখনও তার দিকে নিবদ্ধিত, রোজ চোখ ছড়িয়ে নিল। রোজের অক্ষিপল্লব কেমন যেন ঝাপসা হয়ে এসেছে। এই বুঝি গলগল করে সমুদ্রের ঢেউগুলো চুপসে পড়বে সারা মুখ জুড়ে। পরিবেশটা কেমন যেন গোলাকৃতির মতো, প্রত্যেক কণায় এক একজন করে দাঁড়ানো। আদ্রিয়ানের ওয়াইনের গ্লাসে নির্লিপ্ত ভঙ্গিতে চুমুক বসাতে দেখে রোজের মনটা খচখচ করতে লাগলো। এই আদ্রিয়ানকে তো রোজ চিনে না, তিনি কোনো এসবে বাধা প্রয়োগ করছে না। রোজ বেশ আশ্চর্য হলো, তাকে কিছু না জানিয়ে এত বড় সিদ্ধান্ত আদ্রিয়ান নিল কি করে। হলরুমে রাহা হায়া ব্যতীত প্রত্যেকের মুখায়ব এতটা স্বাভাবিক যে কি করে হতে পারে রোজের মস্তিষ্ক ঠাঁই হলো না তা। রোজের কপাল বেয়ে গুড়ি গুড়ি ঘাম ঝরতে লাগলো। তবে কণ্ঠটা স্বাভাবিক রেখে আদ্রিয়ানকে প্রশ্ন করলো, আপনি তো সব কিছু জানতেন অ্যাস্ট, তাহলে এসবের মানে কি? রোজ কিছু জানার কথা বলল, তা
কী জানার কথা বললো তা আদ্রিয়ান জিজ্ঞাসা করতে যাবে তৎক্ষণাৎ ইউসুফ এসে আদ্রিয়ানকে এক সাইডে নিয়ে গিয়ে কিছু ফাইল দেখাতে থাকে। আদ্রিয়ান রোজের মাথায় হালকা হাত বুলিয়ে সেদিকে যায়। ঠিক সেই মুহূর্তে হলরুমের ভারী সদর দরজাটা এক প্রচণ্ড শব্দে উন্মুক্ত হলো। দরজায় বিশাল ত্বরণে আলোর বিপরীতে ভেসে উঠল এক বিধ্বংসী নারী মূর্তি, রাশিয়ান মনস্টার ক্যাট সাম্রাজ্যের ত্রাস ক্যাটরিনা ক্ল্যান। রুশ লেডি একটি ভয়ঙ্কর সুন্দর বোর্ড বডিকন ড্রেসে আবৃত হয়েছে। কালো বডিকনের কাটা অংশ দিয়ে উকি দিচ্ছে আধারের রানীর সুঠাম পায়ের উন্মুক্ত শুভ্রতা। হলরুমে সবার দৃষ্টি রাশিয়ান নারীর দিকে স্থির হয়ে গেল, কিন্তু ক্যাটরিনার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তার শিকারী চোখের মণি দুটো স্থির হয়ে গেল কেবল একজনের উপর, ইভান রিকালবার্ট। উঁচু পেন্সিল বুট হিলের খটখট শব্দে ক্যাটরিনা সগর্বে এগিয়ে এসে কোনো ভূমিকা ছাড়াই ইভানের হাতের স্পর্শ করে দাঁড়াতে চাইলে ইউভান একটু পিছিয়ে গেলেও ক্যাটরিনা ধরে ফেলল ইউভানের হাত। ক্যাটরিনার অবয়বটার দিকে দৃষ্টি যেতেই রোজের মনে পড়ে যায় সেই জঘন্য রাতের কথা। পুরনো শুভ্র গাউনটা নিজের অজান্তেই মুষ্টিবদ্ধ করে খামচে ধরল রোজ। অবাধ্য বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে মুহূর্তে। ঘৃণায় শরীর রিরি করে উঠল সর্বাঙ্গ। ইভান রোজের বিধ্বস্ত চাহনির দিকে একবার নির্লিপ্ত নয়নে তাকালো, তারপর ক্রূর হেসে তাকালো ক্যাটরিনার দিকে। ক্যাটরিনা পুরো হলের নিস্তব্ধতা চিরে গম্ভীর ও দায়ভরা দম্ভভরা স্বরে ঘোষণা করলো, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বি অ্যাটেন্টিভ। রুশ লেডি ইউভানের দিকে ফিরে এক পৈশাচিক তৃপ্তির হাসি হেসে বলল, আনবিলিভেবল রিক। একটু ফিসফাস করলো, তুমি সত্যি বিয়েটা করবে তো? যদি সত্যি হয়, আই অ্যাম হ্যাপিয়েন্স পারসন এভার। ইউভান রোজের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বাঁকা হাসল। কেন নয়? তাহলে এতদিন গুরুত্ব দাওনি কেন বেব? কোনোদিন নত স্বীকারই করলে না যে আমি তোমার ফিয়ন্সে, অথচ আজকে দুই চোখে না দেখেও আই এম জাস্ট অবজেস্ট উইথ ইউ। আগে প্রয়োজন মনে হয়নি, তাই মাস্টারও রাজি হয়ে গেলেন? সেটা মাস্টারকে গিয়ে জিজ্ঞাসা করো। মাস্টারের কক্ষে আমার যাওয়ার অনুমতি নেই, জানো না নাকি? অতঃপর আধারের রানী ক্যাটরিনা একটু দূরত্বে থাকা রাহার দিকে তাকিয়ে ভ্রু উচালো, হাতের আঙুলগুলো নাচিয়ে বলল, হ্যালো সিস্টার ইন ল, কংগ্রেচুলেশন। রাহার চোখ উল্টিয়ে হেসে মুখ বাঁকালো। লাল বডিকন ড্রেসটা গায়ে ফিটিং হয়নি বলে মুড এর এমনিতেই 12টা বেজে আছে, তার উপর আরেকজনের উপর প্রচণ্ড লেভেলের খেপে সে। সোনালি চুলওয়ালা আজ অগোছালো, না করেছে ব্লু ডাই আর না করেছে রমণীর মুখায়বের কোনো পরিপাটি সাজ, চুলগুলো উস্কো ঘুস্কো। রাহা এগিয়ে এসে মুখ বাঁকালো ক্যাটরিনাকে দেখে। রাহার একেবারে পছন্দ হচ্ছে না ক্যাটরিনাকে। অবশ্য এই মেয়ের ছবি রাহা আরও একবার তাদের আলবার্ট ম্যানশনে কোনো এক অ্যালবামে দেখেছিল, এইটুকুন মনে আছে। রাহা ইউভানের সামনে এসে দাঁড়িয়ে বিরক্তি ভরা কণ্ঠে বলল, ভাই, আমি আজকে ক্যালিফোর্নিয়াতে ব্যাক করব, কাল আমার কনসার্ট আছে। ইউভান হাতে থাকা নিজের রোলেক্স ঘড়িতে টাইম দেখতে দেখতে ভ্রু কুচকিয়ে তুষারকে ইশারা করে বলল, কনসার্টটা 10 দিন পিছিয়ে দেওয়া ব্যবস্থা করো তুষার। তুষার রাহার সন্নিকটে এগিয়ে এসেই ফোনের মধ্যে আঙুল ঘুরিয়ে পুরো আইফোনটাই রাহার মুখের সামনে ধরে দেখালো। রাহা দেখলো তুষার অলরেডি রাহার কনসার্টের তারিখ 1 সপ্তাহ পিছিয়ে দিয়েছে। তৎক্ষণাৎ রাহার পায়ের রক্ত টকবকিয়ে মাথায় চড়ে বসলো। ইউভানের সামনে কিছুই বলতে পারবে না দেখে কাজ চলে যাচ্ছে। অনবরত দাঁত পিষে হাই হিল চেপে ধরল তাইওয়ানের পায়ে, তবে তাতেও তাইওয়ানের চোখের পাপড়িতেও কোনো প্রকার পরিবর্তন দেখা গেল না। গটগটিয়ে হাঁটতে লাগলো। পিছু পিছু তুষারকে আসতে দেখে ফুঁসিয়ে বলল, আপনার সমস্যাটা কি তাইওয়ান? তুষার ফোনের স্ক্রিনে অনবরত স্ক্রল করতে করতে বলল, সমস্যাটা মনে হচ্ছে আমার থেকে বেশি তোমারই, নায়া। ফাঁকিও সমস্যা। আপনি নিঃসন্দেহে একটা বন পাঠা, জংলে গরিলা। আমার ব্যাপারে ইন্টারফেয়ার কেন করছেন? এসব কি আপনার কারসাজি, তাই না? এসব কিছু আপনার কারসাজি, তাই না? তুষার একজন ওয়েটারকে হাত থেকে একটা গ্লাস হাতে নিয়ে ভ্রুক্ষেপহীন ভঙ্গিমায় জবাব দিল,
সিদ্ধান্তদাতা কি আমি নাকি রিক? আমাকে কি গাধার বাচ্চা মনে হয় আপনার? শেরনি আমি। আমার সাথে এসব নাটকবাজি চলবে না। তুষার ফোনের দিকে দৃষ্টি রেখে হাতের বুড়ো আঙুল দেখিয়ে বলল, আমাকে আচ্ছা। রাহাত চট করে একটা টেবিলের পাশে চেয়ার টেনে বসলো, পায়ের ওপর পা তুলে। টেবিলে কোনোই ঠেকিয়ে গালে হাত রেখে থুতনি কাটা এগিয়ে গম্ভীর পুরুষটার দিকে গাঢ় দৃষ্টি নিক্ষেপ করে বলল, একেবারে সব লণ্ডভণ্ড করে দিব, গড প্রমিস। মুহূর্তেই তুষার এক প্রচণ্ড থাবা বসালো টেবিলের ওপর। মৃদু হুঙ্কার দিয়ে ভ্রু কুচকিয়ে বলল, উল্টাপাল্টা কিছুই করবে না তুমি ইনায়া, না হলে এর ফল ভালো হবে না। শাট। আমি কি আপনাকে ভয় পাই? প্রয়োজন নেই, বিরক্তিকর। গুড পাঠার বাচ্চা। তুমি ভালো হলেই এনাফ। অন্যদিকে হাজারো ঝালবাতির আলোয় ক্যাটরিনা ইউভানের সন্নিকটে দাঁড়িয়ে বলতে শুরু করলো, তুমি তো জানোই ক্যাটরিনা পুরো দুনিয়ার কাছে এক নিষ্ঠুর আধারের রানী হতেই পারে, কিন্তু রিকের পায়ের কাছে মাথা নত করতে তার দ্বিধা নেই। তুমি বুঝতে এত দেরি কেন করলে বেব? ইভান সংক্ষিপ্ত উত্তর দিল, আই নো। রোজের পিঠে ঠেকলো দেয়াল, পিঠ ঠেকালো দেয়ালে, হাতটা দেয়ালে ঘষে আর এক মুহূর্তেও এই নরকুণ্ডুতে দাঁড়াতে চাইল না। রোজ যখন টলমটে পায়ে করিডোরের দিকে এগোতে লাগলো, ইউয়ান সেদিকে তাকিয়ে রইল। একজন ক্লায়েন্টের সাথে কথা বলতে থাকা আদ্রিয়ানের দৃষ্টি রোজের টলমলায়ন শরীরের ওপর পড়তেই দ্রুত এসেই পথ আগলে দাঁড়ালো। ইউভান দূর থেকে সেই দৃশ্য দেখছিল, কিন্তু তার আর রোজের মাঝে তখন 1000 মাইলের অদৃশ্য দূরত্ব। কোথায় যাচ্ছ রোজ? যেও না, আদ্রিয়ান বলল। রোজ চোখ তুলে তাকালো না। প্লিজ আমার পিছু আসবেন না। আদ্রিয়ান নড়ল না, বরং পাথরের দেয়ালের মতো রোজের সামনে দাঁড়িয়ে পড়ল। রোজ এবার পাগলের মতো চিৎকার করে বলল, প্লিজ অ্যাস্ট, আপনি ওই লোকটার ফাঁদে পা দেবেন না। আপনার আর আমার এঙ্গেজমেন্ট, এসব কি তামাশা শুরু করেছেন আপনারা? আদ্রিয়ানের স্থির চাহনি রোজকে বিদ্ধ করলো। সে অত্যন্ত ধীর অথচ গম্ভীর স্বরে বলল, রাজি হয়ে যাও রোজ। তোমাকে জোর করার ক্ষমতা বা ইচ্ছা আমার নেই, কিন্তু বিশ্বাস করো, জীবনে যতটুকু সুখ তুমি চাও তা আমি দেব। যতটুকু শান্তি তোমার প্রাপ্য তা পাওয়ার জন্য যা করা দরকার আমি সব করব। অ্যাস্ট, এসব কি আবল তাবল বকছেন? প্লিজ সামনে থেকে সরুন। রোজ জেদ ধরে কাপা গলায় হুঙ্কার দিল, তুমি কি ভালো থাকতে চাও না রোজ? তুমি জানো আমি শুধু সময়ের অপেক্ষায় ছিলাম। তুমি যেভাবে চাইবে সেভাবেই হবে। না করো না প্লিজ। রোজ আদ্রিয়ানের সন্নিকটে এসে দাঁড়ালো। রোজ তার নিজেকে সামলাতে পারল না। সে হাউমাউ করে কেঁদে উঠল। দু হাতে নিজের মাথা চেপে ধরে পাগলের মতো মাথা নাড়াতে নাড়াতে বলল, সম্ভবই না, এটা সম্ভবই না। আপনি আমার চেয়ে অনেক ভালো কাউকে ডিজার্ভ করেন অ্যাস্ট। আমার অসহ্য লাগছে, এসব দম বন্ধ হয়ে আসছে। এসব জঘন্য তামাশার মধ্যে আপনি নিজেকে আর আমাকে জড়াবেন না দয়া করে। রোজকে এমন অবস্থান দেখে আদ্রিয়ান আর স্থির থাকতে পারল না। পরম মমতায় রোজের সিক্ত গাল দুটো নিজের করতালি বন্দি করল, আঙুলের ডগায় নোনা জল মুছে দিতে লাগলো। এই গত কয়েক মাসের নগণ্য সময়টুকু হয়তো এই পুরুষালী জীবনটা শ্রেষ্ঠ ও নিকৃষ্টতম অধ্যায়, যে আদ্রিয়ান শাহ ভোলকভ এক সময় ছিল ধ্বংসের প্রতিশব্দ, যার ক্রোধ থরথর করে কাঁপত শত্রু শিবির। সেই মানুষটি এই এক রমণীর মায়াবী চোখের মনির কাছে এসে কতটা অসহায়ভাবে আত্মসমর্পণ করছে। সত্যের সন্ধান না করেই নিয়তি কি একে হাস্যকর খিতাবে ভূষিত করবে না? আদ্রিয়ান এক মুহূর্তে মনে মনে ভাবল, এই কটা মাস সে কি না করল। নিজের মজ্জাগত রাগ দমন করল, রক্তপিপাসু জেদ বিসর্জন দিল, মরুভূমির মতো ধূসর হৃদয়ে তিল তিল করে গড়ে তুলল অসীম ধৈর্য শক্তি। পুরুষটা তো ভালো থাকতে শেখেনি কোনো দিন, কিন্তু রোজের সান্নিধ্যে সে ভালো রাখার এক অদ্ভুত পবিত্র নেশায় বুঁদ হলো। ভালোবাসার সংজ্ঞাহীন প্রান্তরে দাঁড়ালো, অথচ নিয়তি কি নির্মম। আদ্রিয়ান যতবারই সেই স্নিগ্ধ গোলাপের পাপড়ি ছোঁয়ার জন্য এক পা এগিয়েছে, ভাগ্য তাকে সহস্র পা দূরে ছিটকে ফেলে দিয়েছে। তাকে ধ্বংসের পথে হাঁটিয়ে এনেও যেন নিয়তির তৃষ্ণা মেটেনি। তাই হয়তো আজ এই বিষণ্ণ লগ্নে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই অমর লেখনী হৃদয় স্পন্দনে প্রতিফলিত হলো, আমি যাহাকে কেন্দ্র করিয়া ঘুরি, না পাইলাম তাহার কাছে আসিবার অধিকার, আর না পাইলাম দূরে যাইবার অনুমতি।
আজিয়ান পুরনাই শুধারো, কেঁদো না রোজ। তোমার শত্রু দগ্ধ করে আমায়, তোমার অশ্রু দগ্ধ করে আমায়। কেন করতে চাও না? সময় নাও, হাতে অনেক সময় আছে। ভাবো, ভাবো রোজ, তোমাকে পেতে না, বরং তোমাকে আমি ভালো থাকাটাই চাই। আমি তোমার ভালো থাকাটাই চাই। যদি হয় তোমাকে নিজের জীবনের সাথে জড়িয়ে, তাহলে তাই করব। না হলে পাশে থাকার সে অধিকারটুকু যে আমি আর পাবো না রোজ। তোমার জন্য সব করব। আমাকে অন্ধকার ছায়া থেকেও অনেক দূরে নিয়ে যাব, যেখানে থাকবে না কোনো অশুভ ছায়া। যেটুকু অধিকার চাওয়া কি ভুল? হঠাৎ শান্ত নিস্তব্ধতা ভায়োলিনের শব্দকে খান খান করে দিয়ে কাঁচ ভাঙার এক বীভৎস শব্দে পুরো হলরুম থমকে গেল। রোজ আতঙ্কিত হয়ে পিছনে ফিরতেই দেখল ইভান হাতের মুঠোয় চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া গ্লাসের অবশিষ্টাংশ। তার শক্তপোক্ত আঙুলের খোঁজ বেয়ে খাঁচা বেয়ে লাল রক্ত কুড়িয়ে পড়ছে ধবধবে সাদা মার্বেল মেঝেতে, যেন শ্বেতপাথরের বুকে কেউ রক্তের বন্যা বইয়ে দিচ্ছে। পরিবেশটা মুহূর্তে বিষিয়ে উঠল। ক্যাটরিনা হিতাহিত জ্ঞান হারিয়ে ইউভানের ক্ষতবিক্ষত হাতটা ধরতে গেলে, কিন্তু ইউভান তাকে এক ঝটকায় সরিয়ে দিল। নির্দয় মাফিয়াটা নিজের হাতের তালুতে বিঁধে থাকা কাচের ক্ষুদ্র টুকরোগুলো অত্যন্ত ধীরালয়ে টেনে বের করতে লাগলো। চেহারার ব্যথার লেশ মাত্র নেই। হায়ার দিকে দৃষ্টি রেখে ইশারা করলো। হায়ার দিকে নিক্ষিপ্ত তার ধারালো দৃষ্টি যেন কোনো শিকারী বাচের নরকের চেয়েও ভয়ানক। হায়া একবার ইউভানের সেই রক্তচক্ষুর দিকে তাকালো। পরক্ষণেই তার নজর গেল ফ্যাকাশে হয়ে যাওয়া রোজের দিকে। মেয়েটার অন্তরটা যেন জলাভূত হয়ে আছে, তা তার চোখে স্পর্শ ফুটে উঠেছে। এমন পরিস্থিতির গুরুত্ব বুঝতে হায়ার এক পলক সময় লাগলো। সে দ্রুত পায়ে এগিয়ে এসে রোজকে আগলে ধরল, যেন এক অদৃশ্য বর্ম দিয়ে বিষাক্ততা ঢেকে আড়াল করতে চাইছে। হায়া আদ্রিয়ানের চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত দৃঢ় অথচ নিবৃষ্ট স্বরে বলল, মিস্টার আদ্রিয়ান, আসলে রোজের শরীরটা একদম ভালো নেই। জ্বর এসেছিল। আমার মনে হয় কি ও বরং ওপরে গিয়ে একটু বিশ্রাম নিক, কেমন? রোজ কোনো মতে নিজেকে সামলে নিয়ে অস্পষ্ট স্বরে বলল, না তেমন কিছু না, আমি ঠিক আছি। আদ্রিয়ান শান্ত অবয়বে মুহূর্তে ঝড়ের পূর্বাভাস দেখা দিল। পুরুষালী নিঃশ্বাসের বেগ তীব্র হয়ে উঠল। ললাটে ফুটে উঠল দুশ্চিন্তার 5টি গভীর ভাঁজ। সে রোজের অতি সন্নিকটে এসে দাঁড়ালো, কণ্ঠে একাধারে অভিমান আর তীব্র উদ্বেগ ঝরে পড়ল। রেড রোজ, তোমার জ্বর এসেছে আর তুমি সেটা আমাকে এতক্ষণে বলনি। জানালে তোমাকে এখানে আসতে নিষেধ করতাম। আদ্রিয়ান চারদিকে একবার চোখ বোলালো। এই মুহূর্তে হজম ছেড়ে যাওয়া তার পক্ষে অসম্ভব। মাফিয়া প্রোটোকল আর ইউভানের উপস্থিতিতে ময়দান ছেড়ে যাওয়া মানেই পরাজয়। সে না চাইতেই হায়াকে এক পলক দেখে নিয়ে অত্যন্ত গভীর স্বরে আদেশ দিল, নিয়ে যাও ওকে। কিন্তু মনে রাখো, রেড রোজের যেন তিল মাত্র কোনো ক্ষতি না হয়। ওর নিঃশ্বাসের নিরাপত্তাও যেন নিশ্চিত থাকে। প্রায় রাত 9:45। রয়্যাল বিল্ডিংয়ের 5 তলায় একটি ডরমিটরে আছে। সে বিশাল কক্ষের মাঝে বিলিয়ার্ডস গেমের টেবিল রাখা। কেউ হাতে ইউভান একটা 4 নাম্বার বল টার্গেট করতেই তা পকেটে গিয়ে ঢুকে পড়ল। বিলিয়ার্ডস গেমে ইউভান বরাবরই পারদর্শী। তুষার দেমিয়ান প্রায়শই তাকে হারানো কঠিন হয়ে পড়ে। তুষার একটা 10 নাম্বার বল কিউ দিয়ে অ্যাটাক করে নিশানাবাজ অক্ষিপল্লব শুরু করলো। তুষার আর ইউভানকে আধ ঘন্টা ধরে বিলিয়ার্ডস খেলা খেলতে দেখে চলছে দামিয়ান। মিনি চিকেন বার্গারে একটা বড়সড় কামড় বসিয়ে নাক ছিটকাল। রিক, তোর বোন যদি আমাকে জবাই করে এর দায়ভার কি তুই নিবি? এই প্রথম দেখলো কোনো ভাই তার বন্ধুকে বোনের হাতে তুলে দিতে গিয়ে সব কপাটি দাঁত দেখিয়ে গেলাচ্ছে। তুষার এক পলক দামিয়ানের দিকে দৃষ্টি প্রখর করে তাকালো। ঘামে 6 প্যাকওয়ালা বডি ভিজে উঠেছে, কারণ ইভান এসি অফ করে রেখেছে ডরমিটরের। বাইরের পরিবেশ ঠান্ডা আর ভেতরে যেন তপ্ত আভা উঠছে। তোর সাথে ইনায়ার বন্ডিং এতটাও খারাপ না আমার মতো যে তোকে মেরে ফেলবে। দামিয়ান নাক কুচকে বার্গারের অবশিষ্ট অংশটা তুষারের মুখে ঠেসে ধরল। তুষার ভাবলেশীনভাবে সেটা চিবাতে চিবাতে পকেট থেকে টিস্যু বের করলো, ঠোঁট মুছল। টেস্টি আছে, তবে বিফ হলে স্বাদটা জমতো ভালো।
বিফের সাথে বিষ মিশিয়ে দিলে স্বাদটা আরও দ্বিগুণ হতো। শালা শুয়োর, দামিয়ান বলল। কথার মাঝে হঠাৎই ইউভান তার কিউটা টেবিলের ওপর রেখে সোজা হয়ে দাঁড়ালো। তুষারের দিকে ফিরে অত্যন্ত গম্ভীর আদেশ দিল, তাই প্রিপেয়ার ইয়োরসেলফ, ফার্স্ট ওয়াচ সময় হয়ে এসেছে। রাতের প্রথম প্রহরে সমুদ্র তটে কয়েকটি বিশেষ কার্গো জাহাজ নোঙ্গর করবে। আমি চাই তুই নিজে সেখানে উপস্থিত থাকবি। প্রতিটা ডিল যেন সম্পূর্ণ নিচ্ছিদ্র হয়। বি কেয়ারফুলি ওকে ম্যান। তুষার মাথানের সম্মতি দিল। তাইওয়ান জানে ইউভানের আদেশ মানেই অলঙ্ঘনীয় নিয়ম। ইউভান দামিয়ানের দিকে তার তীক্ষ্ণ দৃষ্টি ঘোরালো। আর দামি, তোর কাজ হলো পুরো ব্লুস্টার প্যালেস আর রয়্যাল বিল্ডিংয়ের প্রতিটি ইঞ্চিতে নজর রাখা। সিসিটিভি ফুটেজের একটা ফ্রেমও যেন তার নজর না এড়ায়, বিশেষ করে লায়ন টিমের ওপর থেকে। দরকার পড়লে মাস্টারও বাদ যাবে না, একটা পিঁপড়েও হলে সেটাতেও। কোনো ফাঁকফোকর যদি করিস, তোর হাতের বার্গারটাই হবে তোর শেষ খাবার, মনে রাখিস। ইভান দরজায় পা বাড়ালো। ড্যামিয়ান বার্গারের শেষ অংশটুকু মুখে পুড়তে পুড়তে ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো, কি রে রিক? সবই তো বুঝলাম, খেলা তো এখানেই শেষ হয়নি, তুই আবার কোন চুলোয় যাচ্ছিস? ইভান দরজার হাতলে হাত রেখে একবার ঘাড় ফিরিয়ে তাকালো। ইভানের ঠোঁটের কোণে এক চিলতে পৈশাচিক আর তৃপ্ত হাসি। চোখে মুখে এক ধরনের আদিম নেশার ঘোর। মাফিয়ার চুল ব্রাশ করে খুব ধীরালয়ে, অনেকটা স্বাগতিকের মতো বলল, সুধাপান করতে, আই মিন মধু। ডামিয়ান ভ্যাবাচিকা খেয়ে গলার খাবার প্রায় আটকে যাওয়ার জোগাড়। বিষম খেয়ে নেত্রপল্লব বড় বড় করে তাকালো। মধু? কিসের মধু? আর কোথায় পাবি এখন? জঙ্গলে কি কোনো মৌমাছির দল বাসা বাঁধলো নাকি? তবে তাপমাত্রা তো ইভান এবার পূর্ণ দৃষ্টিতে দামিয়ানের দিকে ফিরে ক্রূর হাসল। ধূসর নেত্রপল্লব যেন অন্ধকারের মায়াজাল বিস্তার করলো আরও সারা রুম জুড়ে। রহস্যময় স্বরে উত্তর দিল, রিকের মোচাক যেখানে রাখা আছে সেখানেই। তুষার এতক্ষণে চুপচাপ তার কিউটা পরিষ্কার করছিল। ইভানের রূপক কথার অর্থ বুঝতে ষষ্ঠ ইন্দ্রিয় সম্পূর্ণ, তাইওয়ানের তিলমাত্র দেরি হলো না। নিষ্প্রিয় অথচ সজাগ কণ্ঠে যোগ করলো, রোজের রুমে যাচ্ছে। আর কোথায়? ফ্লোর 5-এ। রোজের কথা শুনে দামিয়ানের আক্কেল গুরুম। ইভান ততক্ষণে লম্বা কদমের করিডোর দিয়ে অদৃশ্য হয়ে গেল। দামিয়ান সেই যাওয়ার পথের দিকে তাকিয়ে মুখভঙ্গি করে ফিসফিসিয়ে উঠল, শালা আস্ত এক দাগাবাজ, পাক্কা খিলাড়ি। 420। এদিকে বিয়ে করবি ক্যাটরিনাকে, আর ওদিকে রাতে মৌচাকের মধু খেতে যাচ্ছিস। ছ্যাঃ। দামিয়ান পুনরায় বলল, শালা তুই ফুলের মতো পবিত্র মেয়েটাকে অপবিত্র করিস না, বলে দিলাম। কে বলেছে কিউয়ের পাইয়ের সাথে নাকমোটা ভোলকবের সাথে এঙ্গেজমেন্ট ঠিক করতে? তোর থেকে ভালো ছিল আমার সাথে দিতি, শালা। দামিয়ানের বাক্যে শেষ হওয়ার আগে একজোড়া ইস্পাত কঠিন হাত তার স্লিভলেস গেঞ্জির পেছনে তার কলার টেনে টান মারল। অতঃপর তুষার বলল, ডরমিটরের কন্ট্রোল রুম থেকে সবকটি পেরিমিটার লক করবি। দরকার পড়লে চোখ মুখ লাগিয়ে রাখ, তাও ঘুমানো যাবে না। চোখে মুভ লাগিয়ে রাখ, তাও ঘুমানো যাবে না। তুষার ডরমিটারের থেকে যাওয়ার আগে দামিয়ানের কানে মুখ এনে হিসিয়ে প্ল্যানিং সম্পর্কে ধারণা দিল। রোজ ফ্রেশ হয়ে এসে মুখে মেকআপগুলো রিমুভ করে ফ্লোরাল প্রিন্টের লং শার্ট আর টপ পরে নিয়েছে। এত রাতে তার চুল ভিজায়নি, এমনিতেই গায়ে এখনো হালকা জ্বর ভাব আছে। আরও ঠান্ডা লেগে গেলে তখন। রোজ বেনিটির ওপরে দাঁড়াতেই তার নজর কাড়ল বেডের পাশে রাখা এক রূপলি টলের ওপর। ঢাকনা সরাতেই এক অপূর্ব সুঘ্রাণ মেয়েটার নাসাতন্ত্রে আঘাত করলো। হবেই বা না কেন? প্লেট ভর্তি যে মাটন বিরিয়ানি। আজকে রাতের ডিনার মেনুতে এখানে মাটন বিরিয়ানি ছিল। রোজের কেমন যেন বিশ্বাস হলো না। বহির্বিশ্বে পা রাখার পর থেকে এখানকার খাবার খেয়ে কেমন যে তিক্ততা ধরে গিয়েছে তার। খাওয়ার মন না থাকলেও রোজ লোভ সামলাতে পারল না।
খেয়ে নিল। কয়েক লোকমা মুখে দিতেই এক অদ্ভুত তৃপ্তি মেয়েটার সারা শরীরে খেলে গেলেও ঠিক তখনই বেলকুনির ভারী সিল্কের পর্দাগুলোর হঠাৎ এক অশুভ ছন্দে নড়ে উঠল যেন। রোজ কি ডরলক করতে ভুলে গিয়েছে? দেখতে তো বন্ধই মনে হচ্ছে, তবে এই বদ্ধ প্রকাণ্ডে কার পদধ্বনি অনুভূতি হচ্ছে? রোজ সজাগ দৃষ্টিতে বেলকুনির দিকে তাকালো। কাচের ওপরে চাঁদের ম্লান আলোয় আবছা এক দীর্ঘ অবয়ব যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আতঙ্কে রোজের খাবার গলাটুকু যেন পাথর হয়ে আটকে গেল। নিজেকে সামনে নিয়ে দুহাতে এসে বেডসাইডের টেবিলের ওপর থেকে ইন্টারকম টেলিফোনটির দিকে হাত বাড়ালো রোজ। বিল্ডিংয়ের এক কক্ষ থেকে অন্য কক্ষে যোগাযোগের একমাত্র মাধ্যম এটি। কাঁপা কাঁপা আঙুলে রোজ হায়ার রুমের নাম্বার ডায়াল করলো, কিন্তু ওপাশ থেকে ফোনটা অফ দেখাচ্ছে। রোজের ভ্রু কুঁচকে গেল। যদি মূল নেটওয়ার্ক বা কানেকশন বিচ্ছিন্ন হয়ে থাকে তবে পুরো বিল্ডিংয়ের যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকার কথা। তবে তার কক্ষের এই ফোনটির সংকেত বা নেটওয়ার্ক এলো কী করে? অস্থিরতা বাড়তে থাকায় রোজ একবার ভাবলো ইউভানের ফ্ল্যাটে কল দিবে। ডায়াল প্যাডে হাত রাখেও সে থমকে হাত থামিয়ে দিল। উদ্যত পাষাণ মাফিয়াটার কাছে সাহায্য চাইবে কেন? সন্ধ্যার ঘটনা কি ভুলে বসে আছে সে? না, রোজ এতটা নির্লজ্জ হতে পারবে না। তীব্র ঘৃণায় রিসিভারটা সশব্দে নামিয়ে রাখলো। নাক ছিটকে বিড়বিড় করলো, বেহায়া হব না আমি, কিছুতেই না। কিছুটা ভয়েই রোজের শরীর অবশ হয়ে আসছে। রোজ বেলকুনির দিকে হেঁটে যেতেই তীব্র ঠান্ডা বায়ু উড়িয়ে দিল রমণীর হাঁটু অবধি চুলগুলো। রোজ চুলগুলো আগলে রাখার প্রয়াসে একটি কালো রাবার ব্যান্ড দিয়ে পনিটেল করে বেঁধে নিতেই হঠাৎ বিদ্যুৎ বেগে ব্যালকনির অন্ধকার চিরে একজোড়া লৌহকঠিন হাত মেয়েটাকে হ্যাঁচকা টেনে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। রোজ আর্তনাদ করে চিৎকার দিয়ে ওঠার আগেই রমণীর গোলাপের পাপড়ির ন্যায় কোমল অধরে চেপে বসল এক বলিষ্ঠ করতল। ডাগর ডাগর নেত্রপল্লব মেলে রোজ উপরে তাকাতেই সে পরিচিত দহনের দেখা গেল। একজোড়া অগ্নিধূসর অক্ষিপল্লব তার দিকে নিবদ্ধ। কালো হুডি, মাস্ক আর ক্যাপে ঢাকা সে পুরুষালী অবয়বটি চিনতে রোজের তিলমাত্র দেরি হলো না। এ যে স্বয়ং ইভান। পুরুষটির দেহের উত্তাপ আর পৈশাচিক স্পাইডিং ল্যাভেন্ডারের ঘ্রাণ রোজের স্নায়ুগুলোকে অসাড় করে দিল এক মুহূর্তে। রোজ সেই সন্ধিক্ষণের কক্ষের ডোর খোলার কর্কশ শব্দ হলো। ল্যাম্পলাইটের সোনালি আভার বিপরীতে ফ্লোরে এক দীর্ঘ ছায়া উন্মোচিত হতেই দেখা গেল আদ্রিয়ানকে। হাতে দুটো ফাইল ধরা, টিমটিম আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে ফাইলগুলো। 2008 সালের একটা অমীমাংসিত কেসের ফাইল নিয়ে আদ্রিয়ান ধীর কদমে ভেতরে প্রবেশ করলো। আদ্রিয়ানের কণ্ঠে ছড়ালো গম্ভীর্যতার সহিত। এত রাতে রোজের রুমে আসায় খানিক ইতস্তত বোধ করলেও চোখের বলি রেখায় ধরা পড়ল যেন কোনো বিশেষ গুরুত্বপূর্ণ তাগিদে এসেছে। রোজ, তুমি কি জেগে আছো? এই ফাইলগুলো তোমার দেখা প্রয়োজন। আদ্রিয়ানের ডাক বেলকনি থেকে রোজের কানে পৌঁছালেও মুখ ফুটে কথা বলার সক্ষমতা হারিয়েছে ইউভানের হাতের প্রবল চাপে। ততক্ষণে ইউভান রোজের মসৃণ গৃহদেশে নিজের মুখ ডুবিয়ে এক নিঃশব্দ পৈশাচিক স্বরে ফিসফিসিয়ে উঠল। ইউভান প্রচণ্ড প্রকোষ্ঠ হস্ত রোজের উন্মুক্ত উদরে আর টপের অন্তরালে প্রবেশ করিয়ে মেয়েটাকে দেয়ালের সাথে পিষ্ট করে ধরেছে। রোজের অবদ্ধ হাত দুটো নিজের এক মুঠোয় বন্দি করে নড়চড়াও প্রতিটি পথ রুদ্ধ করে দিল। বেলকুনির পর্দার আড়ালে দাঁড়িয়ে রোজ অনুভব করতে লাগলো তার হৃৎপিণ্ডের প্রবল ধুকপুকানি। আদ্রিয়ান বেডের কাছে এসে রোজকে দেখতে পেল না। ধক করে উঠল পুরুষালী অবান্তর মন। নিভৃত স্বরে কয়েকবার রোজকে ডাক দিল। তখনও শাওয়ার রুম থেকে অনবরত টুপটাপ জলধারার শব্দ হচ্ছিল। আদ্রিয়ান ফাইলগুলো বেডের উপর রেখে সেদিকে এগিয়ে গেল। সন্ধিক্ষণে ইউভান রোজের ঘাড় থেকে মুখ ঘুরিয়ে ঘাড় কাত করে রুমের দিকে তাকিয়ে নিঃশব্দ পৈশাচিক উৎফুল্লতায় হাসতে লাগলো। আদ্রিয়ান শাওয়ার রুমের কার্নিশে দাঁড়িয়ে রোজ শাওয়ার রুমে কি না তা জানার প্রয়াসে জিজ্ঞাসা করতে যাবে অমনি তৎক্ষণাৎ আদ্রিয়ানের সেলফোন বেজে উঠল। তুরস্ক থেকে আবরার কল করেছে। আদ্রিয়ান কল ধরতে গেলে দেখতে পায় রুমে নেটওয়ার্ক কানেকশন ডেড। হঠাৎ আবরার কল করছে ভেবে আদ্রিয়ান বেডের উপর পড়ে থাকা ফাইলগুলোর কথা ভুলে গিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আদ্রিয়ানের পদধ্বনি মিলিয়ে যেতেই বেলকুনির দম বন্ধ করা পরিবেশে ইউভান রোজের মুখের ওপর থেকে নিজের বলিষ্ঠ হাতটা সরিয়ে নিল। বাঁধনমুক্ত হতেই রোজ তৃষ্ণার্ত চাতকীয় মতো হাঁপাতে লাগলো। ফর্সাকালে ইউভানের থাপার স্পষ্ট রক্তিম
ছাপ পড়ে গিয়েছে। রোজের শরীরে প্রতিটা স্নায়ু ক্রোধের ফ্রিরি করে উঠল। হিতাহিত জ্ঞান হারিয়ে সজোরে পরপর দুটো থাপ্পড় বসিয়ে দিল ইউভানের শার্প গালের কঠিন পেশিতে। লজ্জা করে না আপনার? চোরের মতো আমার রুমে কেন এসেছেন? আপনি যে শুরু করেছেন না, আপনার উপর খোদার লানত পড়তে বেশি সময় লাগবে না। ইউভানের মুখে কোনো বিকারের লেশ নেই, উল্টো রোজ ভেতরের দানবটাকে আরও উস্কে দিল। ইউভান এক ঝটকায় রোজকে পাজাকোলে করে নিয়ে নিজের পায়ের ওপর দাঁড় করিয়ে দিল। ইউভানের তপ্ত নিঃশ্বাস রোজের কপালে আছড়ে পড়তেই খুব নিভৃতে এক পৈশাচিক মায়ায় রোজের অশ্রুসিক্ত নেত্রপল্লবের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে উঠল। আহ, তোর চোখের জল কেন ডার্ক? একটা শয়তানের জন্য অশ্রু বিসর্জন দেওয়াটা একদম ঠিক হচ্ছে না। ইটস নট ফেয়ার। বেরিয়ে যান আপনি। গেট লস্ট। রোজ ইউভানকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে চিৎকার করে উঠল। ইউভান রোজের কোমরে নিজের হাত আরও শক্ত করে চেপে ধরে তার অতি সন্নিকটে এলো। ক্রুর হেসে প্রশ্ন করল, এই, তোর কি জ্বলন হচ্ছে না? ঠিক যেমনটা আমার হয়। হচ্ছে না বল। না, হচ্ছে না। আপনার মতো কুৎসিত মনের মানুষের জন্য আমার তিল পরিমাণ কোনো অনুভূতি নেই। রোজ মুখ ঘুরিয়ে উত্তর দিল। আখি বলল, বাদ মানল না, টপ টপ করে অশ্রু গড়িয়ে গলদেশ ভিজিয়ে দিল। আপনি কি করে পারছেন এমন করতে? আপনার সন্তানও গর্ভে ধারণ করেছিলাম, তা আপনি জানতেনও। আপনি বুঝলেন না, আমায় আর বোঝার চেষ্টাও করলেন না। আর কত নির্দয় হবেন আমার সাথে? তোর কি কিছু যায় আসার কথা না? You fucking care about it, really? নেভার। আপনার যা ইচ্ছে করুন, আমাকে একা ছেড়ে দিন, নিজের মতো বাঁচতে দিন। ইভান খামচে ধরল রোজের টপের কলার, উঁচিয়ে শূন্যে ভাসিয়ে তুলল রমণীর নারীদেহ। অগ্নি অগ্নি স্ফুটিত লিঙ্গের মতো রক্তিম অক্ষি নিক্ষেপ করে তপ্ত গলায় খ্যাক করে উঠল। ইউর পেইন ডিজার্ভ মি লিটল সুইট। হোয়াই আর ইউ ক্রাইং? বাঙালি নারীরা বুঝি স্বামীর পাশে অন্য নারী টলারেট করতে পারে না? কই, তোর মাঝে তো কখনো তেমন কোনো প্রতিক্রিয়া দেখিনি। এখন কেন এমন করছিস? পেইন হচ্ছে? কই দেখা তো, কোথায় হচ্ছে? ওয়ার ইজ ইয়োর ফাকিং পেইন? ইউভান যেন বেদিশাহীন নির্লজ্জভাবে রোজের উন্মুক্ত বক্ষের দৃশ্যমান অংশে নিজের তপ্ত করতল চেপে ধরল। পুরুষালী আঙুলের স্পর্শে রোজের সারা নারীদেহ বিদ্যুৎ স্পর্শের মতো কেঁপে উঠল। ইউভান নেশাক্ত স্বরে রোজের কানের লতিতে অষ্টধয় ঠেকাল। এখানে এখানে কি খুব বেশি কষ্ট হচ্ছে? একটা চুমু দিব, দেখবি সব ঠিক হয়ে যাবে। লিটারেলি ইয়োর পেইন ডিজার্ভ মি। আই কান্ট টলারেট হ্যাট ইয়াট। রোজ পুনরায় হাত তুলো ইউভানকে চড় মারার জন্য, কিন্তু এবার ইউভান আর তাকে সুযোগ দিল না। বিদ্যুৎ বেগে রোজের কবজি চেপে ধরে হিড় করে টেনে তাকে কক্ষের বাহিরে নিয়ে এলো। রোজের টলমটলে শরীর নিয়ে লিফটের তোয়াক্কা না করে সিঁড়ির অন্ধকারের দিকে ধাবিত হলো। রোজ আপ্রাণ চেষ্টা করলো নিজেকে ছাড়িয়ে নেওয়ার। ইভান বলিষ্ঠ পিঠে তার কাঁধে এলোপাথারি কিল চর বসাতে লাগলো। রোজ মুখ খোলার উপক্রম করতে ইউভান ক্ষিপ্ত গতিতে রোজের ঠোঁটের ওপর নিজের আঙুল হাতের তালু দিয়ে এক প্রচণ্ড ট্যাব লাগিয়ে দিল। ধৈর্য হারিয়ে এক ঝটকায় রোজের নমনীয় শরীরটা নিজের কাঁধে তুলে নিল। অতঃপর সিঁড়ি বেয়ে নামতে লাগলো। এদিকে পুরো ফ্লোর টাটকা রক্তের ছাপ স্পষ্ট, যেন কাউকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। রোজের পেট উগড়ে বমি আসার উপক্রম হলো তখনই, যখন একটা বিদকুটে ধলা পাকা পচা মাংসের গন্ধ নাকে ভেসে এলো।